আমরা এখন দিনাজপুর বোর্ড 2021 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই কিউআর কোড আপনারা স্ক্যান করলে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান ভিডিও আকারে দেখতে পাবেন। আশা করি আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করবেন, কারণ আমরা এই সমাধানগুলো ইজি হায়ার ম্যাথ বই থেকেই করছি। তো আমাদের এই প্রশ্নটার উদ্দীপকে দুইটা তথ্য দেওয়া রয়েছে। একটা তথ্য হলো 6 + 6 + 6 প্লাস nতম পদ, এটা একটা ধারা। আরেকটা ধারা দেওয়া আছে যে 5x + 1 হোল টু দি পাওয়ার -1 প্লাস 5x + 1 হোল টু দি পাওয়ার -2 প্লাস 5x + 1 হোল টু দি পাওয়ার -3 প্লাস ... এটাও একটা ধারা। তাহলে টোটাল দুইটা ধারা দেওয়া। এবার আমাদেরকে এখানের মধ্যে প্রশ্ন করছে ক নম্বর প্রশ্ন। আমরা তিনটা প্রশ্ন একটু পরে দেখি। ক নম্বর প্রশ্ন 7, 7/3, 7/9, 7/27, এই অনুক্রমটির 15তম পদ নির্ণয় করতে বলছে আমাদেরকে। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এভাবে করে করতে করতে 15তম পদ যেটা সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। খ নম্বর প্রশ্ন বলছে 1 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল বের করো। এই যে 1 নং ধারাটা, এই ধারাটার প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে বলছে। গ নম্বর প্রশ্ন x এর উপর কি শর্ত আরোপ করলে 2 নং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এই যে 2 নং ধারাতে x দেখা যাচ্ছে, এই x এর উপরে কি শর্ত আরোপ করলে আমরা এই 2 নং ধারাটির অসীমতক সমষ্টি পাবো এবং সেই সমষ্টি আমাদেরকে নির্ণয় করতেও বলা হয়েছে। তাহলে চলেন আমরা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটার ধারাবাহিকভাবে সমাধান করতে থাকি। সবার প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করব। ক নম্বরে বলা হয়েছে 7, 7/3, 7/9, 7/27, ... এই অনুক্রমটির 15তম পদ বের করো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে অনুক্রমটা লিখে নিলাম। আপনারা জানেন যে যখন প্রত্যেকটা পদ যোগ চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে একে অপরের সাথে, তখন তাকে বলা হয় ধারা। আর যখন কমা চিহ্নের মাধ্যমে এরা যুক্ত থাকে তখন তাকে বলা হয় অনুক্রম। তাহলে এটা একটা অনুক্রম, কারণ এখানে কমা চিহ্ন রয়েছে। আচ্ছা, এখন একটু চেষ্টা করব যে কোনো একটা সাধারণ পদ অর্থাৎ একটা ফরম্যাট বের করতে পারি কিনা, যেই ফরম্যাটে আমরা খালি মান বসাবো, রেজাল্ট বের হয়ে যাবে। আমরা কততম পদ জানতে চাই, খালি সেই সংখ্যাটা বসাবো, রেজাল্ট চলে আসবে, ওই পদটা বের হয়ে যাবে। সেই একটা ফরম্যাট বের করার চেষ্টা করব আমরা। তো 7, আমরা যদি 7-এর নিচে 1 লিখি, 7/3, 7/9, 7/27। ওকে, আচ্ছা খেয়াল করে দেখেন উপরে লব, এই যে লব প্রত্যেকটাই 7, তাহলে প্রত্যেকটা লব একই, তাহলে লবের মধ্যে কোনো পরিবর্তন নেই। প্রত্যেকটা পদের মধ্যে লবে 7 আছে, তার মানে আমরা যে 15তম পদ বের করব ওইটারও লবে 7 থাকবে, কারণ এখানে প্রত্যেকটা পদে লবের মধ্যে 7 আছে। আচ্ছা, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। এবার হরের দিকে তাকাই, এখানে আছে 1, এখানে আছে 3, এখানে 9, এখানে 27। দেখি তো এখানে কোনো কাজ করা যায় কি না। আচ্ছা, আমি কি দেখেন এই যে এখানে যে 3 আছে, আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার 1 তাহলে 3 স্কোয়ার তাহলে 9, 3 কিউব তাহলে 27, ঠিক না? তাহলে দেখেন 3 টু দি পাওয়ার 1 মানে 3 স্কোয়ার মানে 9, 3 কিউব মানে 27, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1। অর্থাৎ আমরা এই 1-এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 0 দিতে পারি, কারণ বাকি প্রত্যেকটা হরের ক্ষেত্রে আমরা 3 দ্বারা প্রকাশ করতে পারছি। এই 3কে লিখতে পারছি 3 টু দি পাওয়ার 1, এই 9কে লিখতে পারছি 3 স্কোয়ার, এই 27কে লিখতে পারছি 3 কিউব। তাহলে প্রত্যেকটাকে যেহেতু আমরা 3 দ্বারা প্রকাশ করতে পারছি, এই 1কেও তাহলে আমরা 3 দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখলাম 3 টু দি পাওয়ার 0। তাহলে আমরা লিখতে পারি 7/3 টু দি পাওয়ার 0, 7/3 টু দি পাওয়ার 1, 7/3 স্কোয়ার, 7/3 কিউব ... ওকে, ফাইন। এবার এখান থেকে আমরা একটা ফরম্যাট বের করার চেষ্টা করি, সবাই একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা লব দেখতেছি একই, অর্থাৎ সেটা 7, একই লব বারে বারে আছে, সেটা হচ্ছে 7। আচ্ছা, এবার হরের দিকে তাকান, 3 3 3 3 3, ওকে ফাইন 3। এবার পাওয়ারের দিকে তাকান। আচ্ছা, এখানে পাওয়ার হচ্ছে 0, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 3। দেখেন তো একটা সম্পর্ক, যততম পদ পাওয়ারটা তার চাইতে 1 কম, যততম পদ পাওয়ার তার চাইতে 1 কম। এটা প্রথম পদ, কিন্তু পাওয়ার তার চাইতে 1 কম, অর্থাৎ 1-এর চাইতে 1 কম হইলে কত হয়? 0 হয়। এটা দ্বিতীয় পদ, কিন্তু পাওয়ারটা 1, 2 থেকে 1 কমান তাহলে 1 হয়। এটা তৃতীয় পদ, কিন্তু পাওয়ারটা তার চাইতে 1 কম, 3 থেকে 1 কমান তাহলে 2 হয়। তাহলে আমরা দেখতেছি যততম পদ পাওয়ার তার চাইতে 1 কম। তাহলে আমরা বলতে পারি যে যততম পদ, এই যে n যততম পদ তার চাইতে 1 কম হবে। ঠিক আছে, আমি যদি বলি যে এটা প্রথম পদ,
তাহলে n এর জায়গাতে 1 বসাবো, 1 - 1 তাহলে 0। যদি বলি দ্বিতীয় পদ তাহলে n এর মান 2 বসাবো, 2 - 1 তাহলে 1। তৃতীয় পদ তাহলে n এর মান 3 বসাবো, 3 - 1 তাহলে 2। এইভাবে করে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের যেই অনুক্রমটা দেওয়া আছে তাকে আমরা এই ফরম্যাটে প্রকাশ করতে পারি। এটা সাধারণ পদ 7/3 টু দি পাওয়ার n - 1। তাহলে এই ফরম্যাটে আমরা এখন আমাদের 15তম পদটা নির্ণয় করে ফেলব। আমরা তাহলে লিখব যে অতএব অনুক্রমটির nতম পদ, অনুক্রমটির nতম পদ 7/3 টু দি পাওয়ার n - 1। আর এই যে n দেখা যাচ্ছে, এই n হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, কারণ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এই সংখ্যা কি দশমিকে বলতেছি? প্রথম পদ এটা কি আমি দশমিকে বললাম? দ্বিতীয় পদ এটা কি দশমিকে বললাম? না, আমি তো বলি না যে 1.5তম পদ, তাই না? এগুলো তো আর বলি নাই। তাহলে এখানে আমাদের এই n এর মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হবে। এবার অনুক্রমটির 15তম পদ বের করতে চাই, তাহলে জাস্ট ওই n এর জায়গাতে 15 বসাই দিব, তাহলে 7/3 টু দি পাওয়ার 14, এটা হচ্ছে অ্যান্সার। ওকে ফাইন, তাহলে এটা হয়ে গেল। এবার চলেন আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে 1 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল বের করো। আচ্ছা, উদ্দীপকের মধ্যে 1 নং ধারা 6 + 6 6 + 6 6 6 প্লাস ... প্লাস nতম পদ, এই ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। এই যে প্রথম থেকে শুরু করে ও যে nতম পদ, এই সবগুলো পদের যোগফল বের করতে বলছে। তো এই ধরনের অঙ্ক যখন করতে দেয়, আমরা এখানে দেখতে পাচ্ছি একই সংখ্যা বারে বারে, একই সংখ্যা বারে বারে 6, তারপর আবার 6 6, এরপর আবার 6 6 6, এরকম যখন একই সংখ্যা বারে বারে থাকে, একই সংখ্যা যখন বারে বারে থাকে তখন সেটার সমাধানটা একই সিস্টেমে হবে। হ্যাঁ, একই সিস্টেমে সেটার সমাধানটা আমরা করতে পারি। তাহলে চলেন আমরা তার সমাধানটা এখানে আমাদের করে ফেলবো। তাহলে এখানের মধ্যে আমাদের উদ্দীপকে যেই ধারাটা দেওয়া ছিল সেই ধারাটা আমরা লিখলাম, আমরা তার সমষ্টি বের করতে চাই। আমরা করব কি, এই সমষ্টি বের করার ক্ষেত্রে আমাদেরকে 3টা ধাপ মানতে হবে। কয়টা ধাপ মানতে হবে? 3টা। প্রথমত ধারাটাকে 1-এ রূপান্তর করব, এরপর ধারাটাকে আমরা 9-এ রূপান্তর করব, তারপরে সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা দরকার তা করব। আবারও বলতেছি, যখন এরকম একই সংখ্যা বারে বারে থাকে আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি জানতে চায়, 3টা ধাপে অঙ্কটার সমাধান করতে হবে। 1-এ রূপান্তর করতে হবে, 9-এ রূপান্তর করতে হবে, সূত্র প্রয়োগের জন্য যা যা করা দরকার তা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে যেই সংখ্যাগুলো দেওয়া আছে, প্রথম যেই সংখ্যাটা আমরা তাকে কমন নিব, তাহলে ধারাটা 1-এ রূপান্তর হয়ে যাবে। আমরা 6 কমন নিলাম, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 6 দিয়ে 66কে ভাগ করলে 11, এইভাবে করে আমরা 1-এ রূপান্তর হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে, nতম পদ এটার যেহেতু নির্দিষ্ট সংখ্যা আমি জানি না, এটা আমি নির্দিষ্ট সংখ্যা জানি 6, এটা নির্দিষ্ট সংখ্যা জানি 66, কিন্তু এটার তো নির্দিষ্ট সংখ্যা আমি জানি না। এই জন্য ওই 6 কমন নিলে যে ওখানে কত হবে জানা নাই, যা আছে তাই বসবে। nতম পদ এই কথাটাই অনবরত চলতে থাকবে, nতম পদ এই কথাটা অনবরত চলতে থাকবে। আচ্ছা ঠিক আছে, তো এবার 1-এ তো রূপান্তর হয়ে গেল, দেখেন বারে বারে 1 দেখা যাচ্ছে, 1-এ রূপান্তর হয়ে গেছে। এখন এটাকে 9-এ রূপান্তর করতে হবে। 9-এ রূপান্তর করার আগে একটু কথা বলতে চাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে 6 × 1 + 1 1 + 1 1 1 .. তো দেখেন, আমি যদি 6কে 9 দিয়ে ভাগ দিই, 9 দিয়ে গুণ দিই, একই সঙ্গে 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, তাহলে কিন্তু অঙ্কটার মানের কোনো পরিবর্তন ঘটে না। আমি 9 দিয়ে ভাগও করছি, 9 দিয়ে গুণও করছি, তাহলে 9 9 তো কাটাকাটি করা যায়, তাহলে অঙ্ক আগেও যা ছিল এখনও তাই আছে, কিন্তু চেহারাটা পাল্টায় যাবে। মান পরিবর্তন হচ্ছে না, মান পরিবর্তন হচ্ছে না, তবে চেহারাটা পাল্টায় যাবে। কিভাবে করে? সেটা হচ্ছে আমরা যদি দেখেন, আমরা যদি এখানে আমাদের 6, এই যে 6কে 9 দিয়ে ভাগ করলাম, আর ওই যে 9 দিয়ে গুণ করার কথা, এই যে 9 দিয়ে যে গুণ করার কথা, এই 9 দিয়ে গুণ আমরা ব্র্যাকেটের ভিতরের সবাইকে করে দিলাম, তাহলে 6/9। আর 9 দিয়ে গুণ করার কথা, তাহলে 9, 9 দিয়ে গুণ করার কথা, তাহলে 9 9, 9 দিয়ে গুণ করার কথা, তাহলে 9 9 9। ঠিক আছে, এইরকম। তাহলে 9-এও রূপান্তর হয়ে গেল। 9 দিয়ে ভাগ করলাম, 9 দিয়ে গুণ করলাম। nতম পদ ওখানে কিছু করতে পারবো না, কারণ আমরা জানি না ওইটার সংখ্যাটা। এইবার তাহলে 1-এ রূপান্তর হয়ে গেল, 9-এ রূপান্তর হয়ে গেল। এখন সূত্র প্রয়োগের জন্য যা যা করা দরকার আমরা তা করবো। আমরা এই 9কে ভেঙে লিখলাম 10 - 1, 99কে ভেঙে লিখলাম 100 - 1, 999কে ভেঙে লিখলাম 1000 - 1, কিন্তু nতম পদের সংখ্যাটা তো জানি না, এজন্য যা আছে তাই লিখলাম। ওকে, এবার পরবর্তী লাইনে যাই। আমরা দেখতেছি মাইনাস চিহ্নের আগে একটা সংখ্যা, পরে একটা সংখ্যা, মাইনাস চিহ্নের আগে একটা সংখ্যা, পরে একটা সংখ্যা, মাইনাস চিহ্নের আগে একটা সংখ্যা, পরে একটা সংখ্যা। আমরা করি কি, সংখ্যাগুলোকে একেবারে ভেঙে একদম আলাদা করে ফেলি। সেটা হচ্ছে +10, +100, +1000, অর্থাৎ প্লাসের যে সংখ্যাগুলো,
প্লাসের যে সংখ্যাগুলো তাদেরকে একসাথে লিখি, +10 +100 +1000 প্লাস ডট 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 প্লাস nতম পদ। -1 -1 -1 এদেরকেও একসাথে লিখব, -1 -1 -1। যেহেতু বারে বারে মাইনাস, তাহলে একটা মাইনাস কমন নেই, বারে বারে মাইনাস দেখা যাচ্ছে, তাহলে একটা মাইনাস কমন নেই। তাহলে একটা মাইনাস যদি কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1 ডট 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 প্লাস nতম পদ। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এতক্ষণ যাবত তো প্রত্যেকটা লাইনে একবার করে nতম পদ লিখছিলেন, এখন যে nতম পদ দুইবার লিখে দিলেন। এই যে 10 + 100 প্লাস ডট 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 এখানেও nতম পদ লিখছেন, আবার 1 + 1 প্লাস এখানেও nতম পদ লিখছেন, কেন? তার কারণ হলো, দেখেন আমরা এই যে 9 সংখ্যাটা জানি, এই আমরা তাকে ভেঙে মাইনাস চিহ্নের আগে একটা পরে একটা, অর্থাৎ এই 9কে ভেঙে দুইটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারছি, 99কে ভেঙে দুইটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারছি। যদি আমার এই nতম পদের সংখ্যাটা জানা থাকতো, nতম পদের সংখ্যাটা যদি জানা থাকতো, তাহলে আমি তাকে ভেঙে দুইটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারতাম না? বলেন, যদি nতম পদের নির্দিষ্ট করে সংখ্যাটা আমার জানা থাকতো, তাহলে আমি তাকে এরকম দুইটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারতাম না? পারতাম। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস চিহ্নের আগেরটা যেটা, ওই সংখ্যাটা বসতো এদের সাথে, আর মাইনাস চিহ্নের পরের যেই সংখ্যাটা সেটা বসতো এদের সাথে। তার মানে আমি ওই nতম পদের সংখ্যাটা আমার জানা থাকলে তাকে আমি দুইটা ভাগ করতে পারতাম, এক ভাগ এদের সাথে দিতাম আর এক ভাগ এদের সাথে দিতাম। এখন যেহেতু সংখ্যাটা নির্দিষ্ট করে আমার জানা নাই, এই জন্য nতম পদ কথাটাকেই দুইটা। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, এবার আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে আগানোর পরে দেখেন যে এই বিষয়টা 10, 100কে লেখা যায় 10 স্কোয়ার, 1000কে লেখা যায় 10 কিউব, nতম পদকে লিখলাম 10 টু দি পাওয়ার n। এটা কেন? যততম পদ আমরা 10-এর পাওয়ার তত দিলাম, যততম পদ 10-এর পাওয়ার তত। এটা প্রথম পদ তো 10-এর পাওয়ার 1, এটা দ্বিতীয় পদ 10-এর পাওয়ার 2, এটা তৃতীয় পদ 10-এর পাওয়ার 3। মান কিন্তু ঠিক থাকে, মান কিন্তু ঠিক থাকে। আপনি 10-এর পাওয়ার 1 বসান তাহলে 10ই হয়, 10-এর পাওয়ার 2 বসান তাহলে 100 হয়, 10-এর পাওয়ার 3 বসান তাহলে 1000 হয়। তাহলে এটা nতম পদ, 10-এর পাওয়ার n বসান। ওকে, এবার আসেন এই জায়গাটার মধ্যে 1 + 1 + 1 + ডট 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 nতম পদ। আচ্ছা, 1 + 1 আমরা বলতে পারি যে এখানে দুইটা 1 আছে, তাহলে যোগফল 2। 1 + 1 + 1 এখানে তিনটা 1 আছে, দেখেন কথাটা খেয়াল করেন, তিনটা 1, তাহলে যোগফল 3। তাহলে আমি যদি দেখি যে বারে বারে 1 আছে, বারে বারে 1 আছে, বারে বারে 1 আছে, এরকম করতে করতে 7 নম্বর যেই পদ, কথাটা খেয়াল করেন, সপ্তম যেই পদ সেখানেও 1 আছে। তাহলে আমি কি বলতে পারি, শুরু থেকে সপ্তম পদ পর্যন্ত টোটাল 7টা 1 আছে, এই 7টা 1কে যোগ করলে 7 হবে। যদি আমি বলি যে প্রথম থেকে আরম্ভ করে 13তম পদে গিয়েও 1 আছে, তাহলে আমরা বলতে পারি টোটাল 13টা 1 আছে, তাহলে যোগফল 13। যদি আমরা বলি যে হ্যাঁ বারে বারে 1 আছে, বারে বারে 1 আছে, 30তম পদে গিয়েও 1 আছে, তাহলে আমরা কি বলবো, 30তম পদে 1। তার মানে শুরু থেকে 30তম পদ পর্যন্ত খালি 1 আর 1, তাহলে টোটাল 30টা 1, যোগফল কত, 30। তাহলে আমরা কি বলতেছি, এই যে বারে বারে 1 থাকার কারণে যততম পদের কথা বলতেছি, যেখানে থামতেছি সবার যোগফল তত হইতেছে। 1 + 1 + 1 ডট 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 7তম পদে 1, তাহলে 7টা 1, যোগফল 7। 13তম পদে 1, তাহলে 13টা 1, যোগফল 13। 30তম পদে 1, তাহলে 30টা 1, যোগফল 30। তাহলে nতম পদে 1, তাহলে যোগফল n হবে। বারে বারে 1, বারে বারে 1, এখানে nতম পদ, তাহলে যোগফল হবে n। এই যে সামনে একটা মাইনাস আছে, এই জন্য মাইনাসটা আমরা এখানে বসাইলাম। এবার আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই লাইনটা না লিখলেও কোনো সমস্যা নাই। এই যে এইমাত্র যে পাওয়ার দিয়ে লাইনটা লিখলাম, এই লাইনটা না লিখলেও কোনো সমস্যা হবে না। তো এখন দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এটা প্রথম পদ, দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ দেন, দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ দেন, তাহলে r এর মান পাবেন 10। r এর মান কত পাবেন, 10 পাবেন দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে। এই যে r এর মান 10 বের হইল, আমরা জানি সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করব এটা r এর মানের উপরে নির্ভর করে। r এর মান যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে এক সূত্র, r এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে আরেক সূত্র। তো এখানে যেহেতু দেখতেছি r এর মান 10, এটা 1-এর চেয়ে বড়, তাহলে r এর মান 1-এর চেয়ে বড় হইলে যেই সূত্র বসার কথা সেই সূত্র বসবে। সূত্রটা কি, r এর মান যখন 1-এর চেয়ে বড় হয় তখন সূত্র হলো a × r⁴ - 1 /
আর মাইনাস ওয়ান। যখন আর এর মান ওয়ানের চেয়ে বড় থাকে তখন এই সূত্র আমরা অ্যাপ্লাই করি সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এখন চলুন আমরা অ্যাপ্লাই করে দিই। আমরা কিন্তু সূত্রটা প্রয়োগ করব জাস্ট এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর জন্য। আমরা সূত্রটা প্রয়োগ করতেছি শুধু এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন সূত্রতে মানগুলো বসাবো। এ প্রথম পদ এই যে 10, আর এই যে আর এর মান 10, এটা আবার আপনারা লিখেন না কিন্তু, এটা যে আর ইকুয়াল টু 10 এটা লেখার দরকার নেই, আর এর মান 10। এবার সূত্রের n, এই যে সূত্রের n, আবার কেউ ভাববেন না যে 10 টু দি পাওয়ার n বসাই দিয়েছেন স্যার, না না না, আর এর মান 10, সূত্রের n আলাদা করে -1 ডিভাইডেড বাই আর -1, আর ওই যে আলাদা করে -n আছে তাকে পাশে বসাই দিলাম। এবার তারপরে সামনের দিকে আগাই, আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে 6, এই যে 6/9 এখানে গুণ আকারে আছে, তাহলে 6/9 দ্বারা এটাকেও গুণ করব, 6/9 দ্বারা এটাকেও গুণ করব। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে 6 × 10 = 60, 9 × 9 = 81। আবার এই 6/9 দ্বারা এই n-কে গুণ করব, তাহলে 6n ডিভাইডেড বাই 9। এবার কাটাকাটি করা যায়, হ্যাঁ কাটাকাটি করা যায়, আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 × 20 = 60, 3 × 27 = 81, 3 × 2 = 6, 3 × 3 = 9, কাটাকাটি করে ফেললাম। আমাদেরকে বলছিল ধারাটির n সংখ্যক পদের সমষ্টি বের করো, আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে ফেললাম। তাহলে আমাদেরকে ধারাবাহিকতাটা মনে রাখতে হবে যে একই সংখ্যা যখন বারে বারে থাকে আর এইটার যখন প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে 3টা ধাপ মানতে হবে। প্রথমে 1-এ রূপান্তর করতে হবে, তারপর 9-এ রূপান্তর করতে হবে, তারপর সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা দরকার সব করতে হবে। ভিতরের কাজগুলো, ভিতরের সংখ্যাগুলো সব একই আসবে, সংখ্যাটা পরিবর্তন হয় শুধু এখানে, সংখ্যাটা পরিবর্তন হয় শুধু এই সামনের এই সংখ্যাটার মধ্যে, ভিতরের কাজ সব একই, ভিতরের জিনিসপত্র সব একই। আচ্ছা, তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে চলুন আমরা একটু দেখে আসি। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে x এর উপর কি শর্ত আরোপ করলে 2 নং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ আমাদের 2 নং ধারাতে আমরা x দেখতে পাচ্ছি, তো আমাদেরকে বললো এই x এর উপরে তোমরা শর্ত আরোপ করো, এমনভাবে শর্ত আরোপ করো যাতে করে অসীমতক সমষ্টি পাওয়া যায়। তাহলে আমরা x এর উপরে শর্ত আরোপ করব। কি শর্ত? যদি অসীমতক সমষ্টি পাইতে হয় তাহলে x এর মান এতর চাইতে ছোট হইতে হবে, যদি অসীমতক সমষ্টি পাইতে হয় তাহলে x এর মান এতর চাইতে বড় হইতে হবে। এই যে আমরা শর্ত আরোপ করব, এটা কিন্তু একটা শর্ত। আপনি কিন্তু শর্ত দিলেন, আপনি ওই যে গার্ডিয়ানরা স্টুডেন্টদেরকে শর্ত দেয় না যে তোমাকে আমি ওই জিনিসটা কিনে দিব যদি বার্ষিকের রেজাল্ট ভালো করতে পারো, এটা এখানে শর্ত দিছে, কিন্তু ওই জিনিসটা কিনে দিব যদি বার্ষিকের রেজাল্ট ভালো করো, এই শর্ত দিছে। তাহলে এখানের মধ্যে বলতেছে যে অসীমতক সমষ্টি যদি পাইতে হয় তাহলে x এর মান এতর চাইতে ছোট হইতে হবে, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। যদি অসীমতক সমষ্টি পাইতে হয় তাহলে x এর মান এতর চাইতে বড় হইতে হবে, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। এই যে শর্ত দেওয়া, তো আমাদের কাছে তারা ওই শর্তটাই জানতে চায় যে কোন শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। চলেন আমরা অঙ্কটার সমাধান করি। তাহলে আমরা গ নাম্বার সমাধানে চলে যাই। গ নাম্বার সমাধানে গিয়ে উদ্দীপকের ধারাটাকে আমরা লিখে ফেললাম। ধারাটা লেখার পর আপনারা জানেন যে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিতে হয়, ভাগ দিতে হয়, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে। পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে মাইনাসের জন্য একটা 1 দিতে হয়, ভাগ চিহ্ন দিতে হয়, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে। এইভাবে করে আমরা বসাইলাম, একটা ধারা পেয়ে গেলাম। প্রথম পদ 1/5x + 1, সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা, তাহলে রেজাল্ট আসলো 1/5x + 1। ওকে, তাহলে প্রথম পদ পাইলাম, সাধারণ অনুপাত পাইলাম। অসীমতক সমষ্টি পাইতে হলে একটা শর্ত আছে, শর্তটা হলো r মডুলাস <1 হইতে হয়, r মডুলাস <1 হইতে হয়। আমরা তাহলে এখন এই মডুলাসের ভিতরে r এর মানটা বসাই দিব, মডুলাসের ভিতরে r এর মানটা বসাই দিব 1/5x + 1 মডুলাস <1। এই শর্ত মানতে হবে, হ্যাঁ এই শর্ত মানতে হবে। এখন আমরা এই মডুলাস চিহ্নটা উঠাই দিতে পারি, মডুলাস চিহ্নটা উঠাই দিতে পারি। আর উঠাই দিতে হইলে শর্ত আছে, মডুলাস চিহ্ন উঠাই দিতে হইলে সেখানে একটা জিনিস মানতে হয়। সেটা কি? মডুলাসের ভিতরে যেটা আছে সেটা লিখলাম, -1-এর চাইতে বড়, +1-এর চাইতে ছোট, -1-এর চাইতে বড়, +1-এর চাইতে ছোট। এই যে এখানের মধ্যে আমরা টোটাল 2টা শর্ত দেখতেছি, সবাই একটু খেয়াল করেন। এখানে আমরা 2টা শর্ত দেখতেছি, একটা হচ্ছে -1 < 1/5x + 1, -1 < 1/5x + 1, এটা একটা শর্ত। আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত আছে 1/5x + 1 < 1, 1/5x + 1 < 1। তাহলে শর্ত কয়টা? 2টা। তাহলে চলেন -1 < 1/5x + 1 এই শর্তটা দিয়ে অঙ্কটা একবার করি, আবার 1/5x + 1 < 1 এই শর্তটা দিয়ে আমরা অঙ্কটা আরেকবার করব। ওকে, তাহলে 2টা শর্ত আসবে আমাদের অঙ্কের মধ্যে।
তাইলে -1 লেস দেন 1/5x প্লাস 1 আমরা করব কি ভগ্নাংশটাকে উল্টাইয়া দিব, তাহলে এই এক্সটা উপরে উঠবে, আমাদের রেজাল্ট বের করতে সুবিধা হবে। তো একটা ভগ্নাংশকে উল্টাইয়া দেওয়া অর্থাৎ লবকে হরের জায়গায় হরকে লবের জায়গায়, এটাকে বলা হয় বিপরীতকরণ করা। আর বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। অসমতার চিহ্ন কোনটা? এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় অসমতার চিহ্ন। অসমতার চিহ্ন 3 ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। অসমতার চিহ্ন 3 ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। যদি আমরা কোনো একটা ভগ্নাংশকে বিপরীতকরণ করে দেই তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে 3 ক্ষেত্রে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, -1কে যদি আমরা উল্টাই, আপনারা ভাবতে পারেন -1কে উল্টান নাই। হ্যাঁ, উল্টাইছি। -1কে যদি উল্টাই তাহলে হবে 1/-1, 1/-1। এখন 1/-1, আচ্ছা 1কে যদি -1 দিয়ে ভাগ করেন তাহলে -1ই হবে। 1কে -1 দিয়ে ভাগ করলে -1ই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে -1 গ্রেটার দেন 5x প্লাস 1, অসমতার চিহ্ন পরিবর্তন হয়েছে। অসমতার চিহ্নটা, এই যে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু x এর মান বের করা। আমাদের উদ্দেশ্য কি? x এর মান বের করা। তাহলে x এর মান যদি বের করা আমাদের উদ্দেশ্য, তাহলে এই x-কে আস্তে আস্তে একা বানায় ফেলতে হবে। তাহলে এই +1কে বাদ দেওয়ার জন্য -1 করে ফেললাম উভয় পক্ষের সাথে। তাহলে -1, তাহলে এখানে হয়ে যাবে -2, আর এখানে +1 -1 কাটাকাটি থাকবে 5x। উদ্দেশ্য x এর মান বের করা। তাহলে আমরা 5 দ্বারা ভাগ করব উভয় পক্ষকে। 5 দ্বারা ভাগ করলে x লেস দেন -2/5, x লেস দেন -2/5, অর্থাৎ x এর মান -2/5 এর চাইতে ছোট। x এর মান -2/5 এর চাইতে ছোট। তার মানে এই অঙ্কের মধ্যে যেই ধারাটা দেওয়া আছে গ নাম্বার প্রশ্নের জন্য যেই ধারাটা দেওয়া 2 নং ধারা, ওই ধারাটার অসীমতক সমষ্টি পাইতে হলে x এর মান -2/5 না x এর মান -2/5 এর চাইতে ছোট বসাইতে হবে। -2/5 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা আমি বসাইলে অসীমতক সমষ্টি আমরা পেয়ে যাব। তাহলে x লেস দেন -2/5। এবার আরেকটা শর্ত ছিল, মনে আছে? আরেকটা শর্ত 1/5x প্লাস 1 লেস দেন 1। এই যে শর্ত, একই সিস্টেমে অঙ্কটা করবো, একদম একই সিস্টেমে বিপরীতকরণ করলাম, প্লাস মাইনাস করলাম, এক পর্যায়ে রেজাল্ট আসলো x গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মান 0-র চাইতে বড়। তার মানে এই অঙ্কটাতে অসীমতক সমষ্টি পাইতে হইলে x এর মান 0-র চাইতে বড় বসাইতে হবে। তাহলে আমরা 2টা শর্ত পাইলাম, হয় x এর মান -2/5 এর চাইতে ছোট বসান, তাহলে অসীমতক সমষ্টি পাবেন, আর নয়তো x এর মান 0-র চেয়ে বড় বসান, তাহলেও অসীমতক সমষ্টি পাবেন। এই 2 শর্তের যেই শর্ত মানবেন অসীমতক সমষ্টি পাবেন। আমরা শর্তগুলো জানাই দিলাম, তাই না? আমাদের কাছে এটাই জানতে চাইছে প্রশ্নের মধ্যে যে শর্তগুলো জানাও। তাহলে x এর মান 0-র চেয়ে বড় অথবা x এর মান -2/5 এর চেয়ে ছোট হলে প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এটা একটা অ্যান্সার, এটা একটা প্রশ্ন ছিল, এটা অ্যান্সার বের হইল। এবার বলছে অসীমতক সমষ্টিটা বের করে দেখাও। একদম ভেঙে লিখে দিছি, একেবারে ভেঙে লিখে দিছি। অসীমতক সমষ্টির সূত্র a/1 - r, a এর মান বসাইলাম, r এর মান বসাইলাম, এখানে লসাগু করা যায়, লসাগু করলাম, যোগ বিয়োগ করলাম, এবার উল্টাই দিলে রেজাল্ট কাটাকাটি করে বের হয়ে গেছে 1/5x। তাহলে আমাদেরকে এই যে দিনাজপুর বোর্ড 2021 সালের যে সৃজনশীল প্রশ্নটা, আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করে ফেললাম।